দীপের সাথে সেই রবিবারে দীর্ঘ ফোন আলাপের পর আমাদের সম্পর্কের গতি যেন এক অদ্ভুত মোড় নিল। ও আমাকে প্রতিদিন নতুন নতুন নামে ডাকতো, আর আমি প্রতিদিন নিয়ম করে বিকেলবেলা বাড়ির লোককে একটু আড়াল গেলেই ওকে ফোন করতাম। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেল। দীপ এখন শুধু আমার মোবাইলের ওপাশে একটা কণ্ঠস্বর নয়, ও আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমার চঞ্চল মনটা এখন দীপের ভালোবাসার খাঁচায় বন্দি। ও পড়াশোনায় ভীষণ ভালো, সামনে ওর বড় বড় কিছু চাকরির পরীক্ষা আছে। ও প্রায়ই ফোনে সেসব নিয়ে কথা বলতো। আমিও মুগ্ধ হয়ে ওর ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনতাম। মনে মনে ভাবতাম, আমার মতো একটা সরল সাধারণ মেয়েকে দীপ এতটা ভালোবাসে, আমি সত্যিই ভাগ্যবতী। কিন্তু সুখের দিনগুলো বোধহয় মানুষের জীবনে বেশি দিন স্থায়ী হয় না। মেঘনা চাইতেই যেমন হঠাৎ আকাশ অন্ধকার করে কালবৈশাখী ঝড় আসে, আমার জীবনেও ঠিক তেমনই একটা ঝড় ধেয়ে এলো এক অভিশপ্ত দুপুরে। সেদিন ছিল প্রচণ্ড গরম। স্কুল থেকে ফিরে আমি মাত্র হাত মুখ ধুয়েছি, এমন সময় হঠাৎ বৈঠকখানার ঘর থেকে মায়ের এক বুক ফাটা আর্তনাদ শুনতে পেলাম। আমি দৌড়ে ও ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি স্বপ্নেও প্রস্তুত ছিলাম না। বাবা ঘরের মেঝের উপর অচেতন হয়ে পড়ে আছেন, মুখ দিয়ে সামান্য লালা ঝরছে। মা বাবার মাথাটা কোলের উপর তুলে ধরে পাগলের মতো কাঁদছেন আর ডাকছেন, ওগো, কি হলো তোমার? চোখ খোলো, একটু কথা বলো। চারিপাশের প্রতিবেশীরাও ছুটে এলো। ধরাধরি করে বাবাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাবার এই অবস্থায় মা পুরোপুরি ভেঙে পড়লেন। হসপিটালসের বারান্দার এক কোণে বসে মা শুধু কেঁদেই যাচ্ছেন। 17 বছরের আমি নিজেকে কোনো মতে শক্ত করলাম। মায়ের সামনে তো কাঁদতে পারি না, তাহলে মা আরো দুর্বল হয়ে পড়বে। কিন্তু বুকের ভেতরের কান্নাটা যখন আর চেপে রাখতে পারছিলাম না, তখন মনে হলো এই মুহূর্তে আমার একজন মানুষকে বড্ড প্রয়োজন, যার কাঁধে মাথা রেখে আমি একটু হালকা হতে পারি। আমি কাঁপতে কাঁপতে মায়ের ফোনটা নিয়ে হাসপাতালের বাইরে এলাম। দীপের নাম্বারে ডায়াল করলাম। ওপাশ থেকে 2-3 বার রিং হওয়ার পর দীপ কলটা ধরলো। হ্যাঁ, বলো ভূমি, কি খবর তোমার? আজ এত অসময়ে ফোন করলে যে? সব কিছু ঠিক আছে তো? দীপ, আমার বাবা। হ্যালো, হ্যালো ভূমি, কি হয়েছে পাগলি? আরে কাঁদছো কেন এত? শান্ত হও, আগে বলো কি হয়েছে। আমার বাবা সানস্ট্রোক করেছে। বাবা এখন হাসপাতালে ভর্তি, আইসিইউতে রেখে দিয়েছে বাবাকে। ডক্টর বলছে অবস্থা খুব খারাপ। আমি কি করব দীপ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও গড, কি করে হলো এমন হঠাৎ? আরে কাকু তো ভালোই ছিলেন। শোনো ভূমি, একদম ভেঙে পড়ো না, আর কেঁদো না। তুমি যদি এইভাবে কাঁদো তাহলে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। তখন কাকিমাকে কে দেখবে বলো? কাকিমার পাশে এখন তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমি তোমাকে পরে ফোন করে বাকি কথা বলবো। এখন তুমি কাকিমার কাছে যাও, ওনাকে সামলাও, বাবার পাশে থাকো, ঠিক আছে? ফোনটা রাখছি এখন। দীপের সাথে কথা বলে মনটা সাময়িক একটু হালকা হলো ঠিকই, কিন্তু ভেতরে আতঙ্কটা গেল না। সেদিন রাত 11টার সময় বড় ডাক্তারবাবু রাউন্ডে আসলেন। বাবার কেবিন থেকে বের হয়ে ওনার মুখটা খুব শুকনো দেখলাম। আমি আর মা এগিয়ে গেলাম ওনার সামনে। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু ওনার ব্রেনে ব্লিডিং হয়েছে। তীব্র গরম আর মানসিক চাপের কারণে ওনার স্ট্রোক হয়েছে, যাকে চিকিৎসা বিজ্ঞানে সেরিব্রাল অ্যাট্যাক বলা হয়। এখন আপনারা ভগবানের নাম জপ করুন, ওনাকে ডাকুন। এই মুহূর্তে আমাদের চেয়ে ওনার ওপরওয়ালার দয়া বেশি প্রয়োজন। আগামী 24 ঘন্টা কিছুই বলা যাচ্ছে না, এখন ভগবানই ভরসা। ডাক্তারবাবুর এই নির্মম সত্যিটা শোনার পর আমি মায়ের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠলাম। সারা রাত হাসপাতালের ঠান্ডা মেঝেতে বসে কাটলো আমাদের। বাবার এই জমে মানুষের টানাটানি লড়াইয়ের মধ্যেই আমার ক্লাস 11-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট আউট হলো। এত ঝড়ের মধ্যেও আমি পরীক্ষায় 75% নম্বর পেয়ে পাশ করলাম। সাধারণ সময়ে এই রেজাল্ট দেখলে আমি আনন্দে সারা বাড়ি মাথায় তুলতাম, বান্ধবীদের নিয়ে পার্টি করতাম। কিন্তু আজ
জীবনের সবচেয়ে বড় সত্য, বাবা হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন। এই খুশির খবরটা শোনানোর মতো বাবার চেতনাই নেই। তাই এই 75% নম্বর পেয়েও আমার মনের কোণে এক বিন্দু খুশি এলো না। হাসপাতালের দিনগুলো যেন কাটতেই চাইছিল না। দেখতে দেখতে দীর্ঘ 21 দিন কেটে গেল। 21টা দিন বাবা কোমায় ছিলেন। অবশেষে সেই অলৌকিক দিনটা এলো। 21 দিন পর বাবা আস্তে আস্তে ওনার চোখ দুটো খুললেন। আমার আর মায়ের দিকে তাকালেন। ওনার ঠোঁট দুটো নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। ডাক্তারবাবু বললেন, বিপদ কেটে গেছে, ওনার জ্ঞান ফিরেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। তখনই মনে হলো এই খুশির খবরটা সবার আগে দীপকে দেওয়া দরকার। আমি ছুটে হাসপাতালের বাইরে গিয়ে দীপকে ফোন করলাম। হ্যাঁ, হ্যালো দীপ, শুনছো? একটা দারুণ খবর আছে। হ্যাঁ, বলো, শুনছি। কি হয়েছে? জানো, বাবা আজ দীর্ঘ 21 দিন পরে চোখ খুলেছে। এবার বাবা সুস্থ হয়ে যাবে। আমি খুব খুশি দীপ, খুব খুশি। আমি বলেছিলাম না যে বাবা সুস্থ হয়ে যাবে? ঠিক আছে, এখন রাখছি। আবার একটু কাজ আছে। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আজকাল তুমি খুব ব্যস্ততা দেখাও কেন বলো তো? আগের মতো আর গল্প করতে চাও না। আমি ফোন করলেও কেমন যেন তাড়াহুড়ো করো, কেন বলো তো? আরে পাগলি, কিচ্ছু না। টিউশন আর চাকরির পরীক্ষার জন্য ব্যস্ত আছি। ভীষণ পড়াশোনা করতে হচ্ছে। শুধু এটাই? হ্যাঁ। আমাকে ভুলে যাবে না তো? এসব কথা কেন বলছো এখন? আরে পড়াশোনা করছি, মাথাটা এমনিতেই গরম আছে। ঠিক আছে, রাখছি। ওকে। দীপ ওপাশ থেকে লাইনটা কেটে দিল। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। দীপের এই বদলে যাওয়া আচরণ আমার মনে এক অজানা আশঙ্কার জন্ম দিল। হাসপাতাল থেকে বাবা বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে। স্ট্রোকের কারণে বাবা শরীরের এক পাশ পুরোপুরি অবশ হয়ে গেছে। বাবা এখন পুরোপুরি প্যারালাইসিস রোগী। ওনার নিজের থেকে উঠে দাঁড়ানোর বা কথা বলার ক্ষমতা আর নেই। আমাদের হাসি খুশি সংসারটা এক নিমিষেই তছনছ হয়ে গেল। বাবার উপার্জনের পথ বন্ধ। ঘরে জমানো যা কিছু টাকা ছিল সব হাসপাতালের খরচেই শেষ। সব কিছুই মা করে দেয়। ওনার খাওয়ানো, স্নান করানো সব মাকেই করতে হতো। এরই মধ্যে আমার স্কুলের গণ্ডি শেষ হলো। মা অনেক কষ্ট করে আমাকে শহরের একটা কলেজে ভর্তি করে দিলেন। আমি এখন কলেজে পড়ি, খুব হোস্টেলে থাকি। হোস্টেলে গিয়ে আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেল। নতুন জায়গা, নতুন পরিবেশ, কিছু নতুন বন্ধুও হলো। কিন্তু আমার মনটা পড়ে থাকতো সেই গ্রামের বাড়িতে, বাবার পঙ্গু বিছানার পাশে আর দ্বীপের কাছে। তবুও কি আমি নতুন বন্ধুদের মাঝে এসে খুশি ছিলাম? না, আমার জীবন থেকে এখন খুশির দিনগুলো চিরতরের সমাপ্তি ঘটেছিল। একদিন কলেজ থেকে কয়েকদিনের ছুটিতে আমি বাড়ি এসেছি। বিকালবেলা সবাই যখন উঠোনে বসে আছি, তখন দরজায় টোকা পড়ল। তাকিয়ে দেখি মেঘা, প্রিয়া, পায়েল আর পূজা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার সেই স্কুলের অতীত বান্ধবীরা, যারা আমাকে একসময় অনেক কথা শুনিয়েছিল এবং আমার কঠিন সময়ে আমার থেকে দূরে চলে গিয়েছিল। আজ তারা লোক দেখানো ভদ্রতার খাতিরে আমার বাবাকে দেখতে এসেছিল। মাসিমা কাকুর এই অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। ভূমি তো আমাদের পুরো ভুলেই গেছে। তোরা এসেছিস, থ্যাংক ইউ, কিন্তু তোদের এই লোক দেখানো সহানুভূতির কোনো প্রয়োজন নেই। বাবা যখন হাসপাতালে মৃত্যুর মুখে ছিল, তখন তোরা কেউ আমার পাশে এসে দাঁড়াসনি। উল্টে আমার নামে অনেক কথা শুনিয়েছিলি। তোরা আমার থেকে দূরে চলে গিয়েছিলি। আমি ওদের সাথে তখন ঠিকভাবে কথা বলতে পারিনি। কষ্টে আর অভিমানে বুকটা ফেটে যাচ্ছিল বলে আমি চলে এসেছিলাম বাড়ি থেকে বাইরে। মনে মনে ভাবলাম, ওই রকমের স্বার্থপর বন্ধু আমার জীবনে আর কোনো দরকার নেই। কিন্তু বান্ধবীদের এই স্বার্থপরতা তো কিছুই ছিল না। আমার জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আর সেই বেইমানিটাই করলো দীপ, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আর সে আমাকে একটা সামান্য অজুহাত দিয়ে মাঝ নদীতে একা ফেলে ছেড়ে চলে পালিয়ে গেল। হোস্টেলে ফেরার পর দীপের সাথে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। একদিন রাতে আমি আর থাকতে না পেরে ওকে কল করলাম।
ও অনেকক্ষণ পর কলটা ধরলো। তুমি আমাকে ইগনোর করছো কেন দীপ? আগের মতো কথা বলতে চাও না? ফোন করো না। আমি কি করেছি তোমার কাছে? আমায় বলো। আহ, একটা কথা অনেক দিন থেকেই বলবো ভাবছি তোমাকে। কি বলো? আমি এই রিলেশনটা রাখতে চাই না ভূমি। আমাদের এখানে শেষ করা উচিত। কেন দীপ, এমন কেন বলছো? আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, সামনে পরীক্ষা, বড্ড পড়তে হবে আমাকে। এই প্রেম নিয়ে মাথা কামানোর সময় আমার নেই। আমি তো তোমাকে ডিস্টার্ব করি না দীপ, তাও কেন এমন বলছো? প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি চাই না তোর আর আমার মধ্যে কোনো কথা হোক। ভালো থাকিস। বলেই ওপাশ থেকে ফোনটা কেটে দিল। তারপর আমি অঝরে কাঁদছি আর বারবার ফোন করছি, কিন্তু দীপের নম্বর সেদিন থেকেই আমার জন্য ব্লক করা। আমি অন্য নতুন নম্বর থেকে ওকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু আমার গলা চেনে একটু কথা বলে আবার সেই নম্বরও ব্লক করে দেয়। কিছু পড়ার শব্দে আমি হঠাৎ অতীত থেকে বাস্তবে বেরিয়ে আসলাম। আগের কথা মনে করে চোখ দিয়ে অনবরত জল পড়ছে, কিন্তু আজ হোস্টেলের এই নির্জন ঘরে সেটা বোঝার মতো কেউ নেই, আর আমিও কাউকে নিজের কষ্টটা বুঝতে দিতে চাই না। এইভাবে কেটে গেল আরও একটা বছর। এই 1 বছরে কম চেষ্টা করিনি দীপকে ফিরিয়ে আনার, কিন্তু সে তার নিজের দেওয়া জেদের কথা রাখতেই ব্যস্ত। আমাকে নিয়ে একটু ভাবার সময়ও তার নেই। এদিকে বাড়ি থেকে এখন আমার উপর বিয়ের চাপ দিচ্ছে খুব। বাবা বিছানায় শয্যাশায়ী, ওনার অবস্থা আরও খারাপ হচ্ছে। আমাদের আত্মীয় স্বজনরা বড্ড নিষ্ঠুর, তারা প্রায়ই এসে মাকে খুব কথা শোনায়। হ্যাঁ রে কাকিমা, মেয়ের বয়স তো বাড়ছে, ঘরে এমন এক বিছানা শয্যা পঙ্গু স্বামী নিয়ে আছিস, কেন মেয়ের বিয়ে দিচ্ছিস না এখনো? কাল যদি কোনো অঘটন ঘটে যায় ওনার, তখন এই যুবতী মেয়েকে নিয়ে কি করবি? আত্মীয়দের মাঝে মুখ দেখাবি কি করে? তার চেয়ে পাত্র দেখে পার করে দে। এসব কথা যখন আমার কানে আসতো, আমি এই আড়ালে দাঁড়িয়ে কাঁদতাম আর বলতাম, দীপ কেন চলে গেলে আমাকে ছেড়ে? আর গেলে তো আমাকে এইভাবে নিঃস্ব করে দিয়ে গেলে কেন? হঠাৎ একদিন এক ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। মায়ের মান আর সম্মান বাঁচাতে আমি তাদের সামনে এসে বসলাম। পাত্র ব্যাংকে চাকরি করে। তাদেরও আমাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল। তারা যাওয়ার আগের দিনও ঠিক করে গেল যে পরের সপ্তাহে বিয়ে। আমি কি করব তখন কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল মরে যাব, কিন্তু আমি মরে গেলে এই পঙ্গু বাবা আর অসহায় মাকে কে দেখবে তখন? এসব নানান কথা ভেবে শেষ পর্যন্ত আমি নিজের ভাগ্যকে মেনে নিয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। দীপ আমার নম্বর ব্লক করে রেখেছে। এই 1 বছরে আর কোনোদিন খোলেনি, তাই আশা করেও আর কি করব। পরের সপ্তাহে কোনো ধুমধাম ছাড়া খুব ছোট করেই ঘরের কয়েকজন লোকজন দেখেই আমার বিয়ে হয়ে গেল। এক নতুন মানুষ, এক নতুন সংসার, সবকিছু মানিয়ে নিতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার বর, অর্থাৎ আমার স্বামী, সে খুবই ভালো মানুষ। সে একটা ব্যাংকে চাকরি করে। সে আমার খুব খেয়াল রাখে, আমাকে ভীষণ ভালোবাসে সে। কিন্তু এত কিছুর পরেও আমি মন থেকে তাকে ভালোবাসতে পারলাম না। আমার এই অবুঝ মন যে দীপকে এখনো ভীষণ ভালোবাসে। এইভাবে অশ্রুজল আর অপরাধ বোধের এক নতুন সংসারে কেটে গেল 1 মাস। আর তখনই একদিন হুট করে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ওপাশে ছিল দীপের বন্ধু রাহুল দা। বিয়ের পর কেটে গেছে একটা পুরো মাস। একটা নতুন বাড়ি, নতুন চারিপাশ, সম্পূর্ণ নতুন কিছু মানুষ, আর সবচেয়ে বড় কথা, একজন নতুন পুরুষ, যে আজ আমার স্বামী। স্বামী মানুষ হিসাবে বড্ড নরম আর অমায়িক। সে একটা ব্যাংকে চাকরি করে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন ও বাড়ি ফেরে, ও নিজের ক্লান্তির কথা ভুলে সবার আগে আমার মুখের দিকে তাকায়, আমার হাত দুটো ধরে জিজ্ঞেস করে, আজ শরীরটা ভালো আছে তো তোমার? ও আমার এত খেয়াল রাখে, আমাকে এত ভালোবাসে, যা হয়তো আমি কখনোই আশা করিনি। কিন্তু মানুষের মন বোধহয় পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস। একটা মানুষ আমাকে এত আগলে রাখার পরেও আমি মন থেকে তাকে ভালোবাসতে পারলাম না। যখনই ও আমার হাতটা ধরে, আমার চোখের সামনে দীপের সেই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। আমার এই অবুঝ মন যে দীপকে এখনো ভীষণ ভালোবাসে,
স্বামীর এই নিঃশর্ত ভালোবাসার বিপরীতে নিজেকে বড্ড অপরাধী মনে হয় আমার। মনে হয় আমি একটা পবিত্র মানুষের সাথে রোজ বেইমানি করে যাচ্ছি। সেদিনও বিকেলবেলা, স্বামী ব্যাংকে ছিল। আমি ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে শুনশান রাস্তার দিকে তাকিয়ে 1 বছর আগে সেই দিনগুলোর কথা ভাবছিলাম। ঠিক তখনই ড্রয়িং রুমের টেবিলে রাখা আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। স্ক্রিনে একটা সম্পূর্ণ অচেনা নম্বর ভাসছে। বুকটা কেমন যেন ধক করে উঠল। আমি কাঁপতে কাঁপতে ফোনটা তুলে কানে নিলাম। হ্যালো, কে বলছেন? হ্যালো ভূমি, আমি দীপের বন্ধু রাহুল বলছি রে। চিনতে পারছিস? রাহুল দা? হ্যাঁ, চিনতে পেরেছি। বলো, কেমন আছো? রাহুল দা ওপাশ থেকে এক নিঃশ্বাসে এমন একটা কথা বলল যা শোনার জন্য 1 বছর ধরে আমি প্রতিটা সেকেন্ড চাতক পাখির মতো অপেক্ষা করেছি। কিন্তু আজ সেই কথাটাই আমার বুকে তীরের মতো এসে বিঁধল। ভূমি, তোকে একটা দারুণ সুখবর দেওয়ার জন্য ফোন করলাম রে। জানিস, তোর দীপ চাকরি পেয়ে গেছে। ও পরীক্ষায় পাশ করে গেছে। আজই ও জয়নিং লেটার হাতে পেয়েছে রে। কি হলো, তুই চুপ করে আছিস কেন? তুই খুশি হোসনি? আমি ফোনের ওপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চোখ ফেটে জল এলো আমার। মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। ওরে পাগলি, এবার তো সবকিছু ঝামেলা তোরা মিটিয়ে নে। আর কোনো বাধা নেই তোদের মধ্যে। ও তোকে এই 1 বছর কেন ইগনোর করেছিল এবার নিশ্চয়ই বুঝতে পারছিস। ও শুধু নিজের কেরিয়ারটা গড়তে চেয়েছিল, যাতে তোদের মাঝখানে কোনো বাধা না আসে। এখনো প্রতিষ্ঠিত। ও তোকে খুব ভালোবাসি রে। তোরা এবার সব মিটিয়ে নে। আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। হাসবো নাকি কাঁদবো আমি বুঝতে পারছিলাম না। চোখের জল মুছতে মুছতে মুচকি হাসি একদম মরা গলায় বললাম, আমার বিয়ে হয়ে গেছে রাহুল দা। গত সপ্তাহে আমার বিয়ে হয়ে গেছে। কি বলছিস কি তুই ভূমি? মাথা খারাপ হয়েছে তোর? তুই আমার সাথে মজা করছিস তো? না রাহুল দা, আমি কোনো মজা করছি না। এটাই আমার জীবনের নির্মম সত্যি। আমি তার এই 1 বছর অনেক অপেক্ষা করেছি রাহুল দা। অনেক কেঁদেছি, বারবার ফোন করেছি বিভিন্ন নতুন নতুন নাম্বার থেকে, কিন্তু সে একটাবারের জন্য আমার কথা শোনেনি। আমার নম্বরটা দেখার সাথে সাথেই ব্লক করে দিয়েছে। সে আমাকে 1 বছরের অবহেলায় একদম শেষ করে দিয়েছে রাহুল দা। আমার মনটাই ভেঙে চুরমার করে দিয়েছে সে। অনেক কিছু পেয়েছি তার কাছ থেকে, অবহেলা, অপমান আর সারা জীবনের মতো একলা হয়ে যাওয়ার যন্ত্রণা। আর কিছু চাই না আমার। ভালো থেকো তোমরা। তোমাদের দীপকে বলো ও যেন অনেক বড় হয়, অনেক সুখে থাকে। আর আমিও ভালো আছি। নিজের নতুন সংসারে আমি ভালো আছি। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে আমি আর রাহুল তাকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। হুট করেই ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে আমি মেঝের উপর বসে পড়লাম। তুই হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠলাম। আজ আমার বুকের ভেতরে কান্নাটা 4 দেওয়ালের বাধা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইলো। মনের ভেতর শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, আজ আমার কষ্টটা একটু বুঝলি দীপ, তোর কি ক্ষতি হতো? তুই তো আমাকে বলতেই পারতিস, তুমি আমার সামনে পরীক্ষা, আমি 1 বছর তোর সাথে কথা বলতে পারবো না। তুই প্লিজ আমার জন্য একটু অপেক্ষা কর। তুই যদি আমাকে একটাবার একটু ভরসা দিতে পারতিস, আমি 7 জন্ম তোর জন্য ওই পঙ্গু বাবার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারতাম। তুই আমাকে বলতে পারতিস, তুমি অপেক্ষা করো, আমি তোমার পাশে থাকবো। কিন্তু না, তুই সহজ পথ বেছে নিলি। তুই আমাকে একটা সামান্য অজুহাত দিয়ে ব্লক করে দিলি। আর আমি এখানে পরিস্থিতির চাপে পড়ে নিজের জীবনটা অন্য কারোর হাতে সঁপে দিলাম। আজ তুই চাকরি পেয়েছিস, আজ তোর সব ঝামেলা মিটে গেছে, কিন্তু আমাদের মাঝে যে সময়টা হারিয়ে গেছে তা কি আর কোনোদিন ফিরে আসবে? না, সব শেষ। আজ আমি অন্য কারোর ঘরের বউ, অন্য কারোর নামে সিঁদুর আমার কপালে। সন্ধ্যা নেমে এসেছে। আমি চোখ দুটো মুছে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুরটা আরেকবার গাঢ় করে পরে নিলাম। দীপের দেওয়া কতগুলো মনের ভিতর গভীরে চিরদিনের মতো লুকিয়ে রেখে মুখে একটা মিথ্যে হাসির মুখোশ পরে নিলাম। কারণ একটু পরেই স্বামী ব্যাংক থেকে ফিরবে। সে এসে ভালোবেসে আমার হাতটা ধরবে। আমি তাকে দীপের দেওয়া এই ভাঙা মনটা হয়তো কোনোদিন দিতে পারবো না,
কিন্তু একজন আদর্শ স্ত্রীর মতো তার প্রতিটা দায়িত্ব সারা জীবন পালন করে যাব। দীপ আর আমার গল্পটা হয়তো কোনো রাজকীয় পরিণতি পেল না, ডায়েরির পাতা এটা একটা দীর্ঘশ্বাস হয়েই রয়ে গেল।